মিস্টার মাহবুব রহমান, আপনার যে মোবাইলে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে, মোবাইলের যে ব্যাক ক্যামেরা সেটি দিয়ে আমরা দৃশ্য দেখতে পাবো কিনা সেটি যদি একটু অন করে দেন। মোবাইলের ব্যাক ক্যামেরা। বিমানের মধ্যে সবার মধ্যে একটা উচ্ছ্বাস এবং ডিফারেন্ট যে অনুভূতি সেটা আপনাকে আমি দেখাচ্ছি আর কি। জি, আপনি বলবেন আপনার যে অভিজ্ঞতা আপনি ব্যাখ্যা করছিলেন লন্ডনে তারেক রহমানের যে জার্নি সেখানকার। এখানে আপনার তারেক রহমান সাহেব আছেন এবং তার যে সফর সঙ্গীরা সবাই এখানে অপেক্ষা করছেন। তো আশা করা হচ্ছে যে তিনি জি আমি আপনাদের দেখালাম যে আসলে কিভাবে বিমানের মধ্যে সবাই অপেক্ষা করছে যে নিজের দেশের মাটিতে এসে পৌঁছেছেন তারেক রহমান এবং তিনি হয়তো নামেননি এখানে, কিন্তু এই ফিলিংসটা কাজ করছে যে 17 বছর পরে এই এই বাংলাদেশের যে বাতাস সেটা বা আকাশ সেটা দেখার যে সুযোগটি সেটি অত্যন্ত তার কাছে ডিফারেন্ট ফিলিংস অবশ্যই, যদিও তিনি এ বিষয়ে হয়তো কিছু বলেননি, বাট এটা অনেকে অনুধাবন করতে পারছে যে কেমন ফিলিংসটা লাগছে। ব্যারিস্টার মাহবুব রহমান, আরেকটি বিষয় সেটি হচ্ছে লন্ডনে থেকে আমরা দেখেছি বিশেষ করে 2018-তে বেগম জিয়া তিনি অবরুদ্ধ হয়ে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করার পরে শেষ 8 বছরের মতো কিন্তু তারেক রহমানই দল টেনে নিয়ে গেছেন। আপনারা তাকে খুব কাছ থেকে দেখেছেন, সেই সময়ের পরিকল্পনা বা কী ধরনের চ্যালেঞ্জ লন্ডনে বসেও তাকে নিতে হয়েছে, কারণ দেশে তো তার বক্তব্য প্রচারও এক ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছিল, আদালতের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যে আপনারা জানেন যে তারেক রহমান যখন বাংলাদেশের যে একটা ফ্যাসিস্ট শাসন আবর্তিত হয় তখন তিনি একমাত্র ব্যক্তি যিনি এর বিরুদ্ধে তীব্রভাবে ভূমিকা রেখেছিলেন, কিন্তু তখন আদালতের মাধ্যমে তার বক্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন কিন্তু তিনি বিকল্প মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছেন এবং দেখেছেন যখন 2018 সালে নির্বাচনের পরে সাধারণ মানুষের মধ্যে এমনকি রাজনৈতিক অন্য নেতৃবৃন্দের মধ্যে একটি ফেসিবাদকে মেনে নেয়ার যে একটা অবস্থা অভ্যাস তৈরি হয়েছিল, তখনও তারেক রহমান কিন্তু তার যে ভূমিকা, তার যে অ্যাক্টিভিটি এটি চালিয়ে গেছেন। এবং জানেন যে 2018 সালের পরে উনি 2022 সালে উনি কিন্তু 27 দফা ঘোষণা করেছিলেন যে আমি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আবার 2023 সালের জুলাইয়ে তিনি কিন্তু 31 দফা ঘোষণা করেছেন। তার মানে হচ্ছে কি তারেক রহমান এই বাংলাদেশকে নিয়ে লং টার্ম কিন্তু তিনি প্ল্যানের মধ্যে রেখেছেন এবং তিনি ইউকেতে বসে আপনি দেখবেন যে যদি দুপুর 12টায় যদি কোনো কর্মসূচিতে অংশ নিতে হয়েছে তখন দেখা যাচ্ছে ফজরের আগে তিনি ইউকেতে 6 আওয়ার্স মানে 6 ঘন্টা যেহেতু ব্যবধান, ফজরের নামাজের আগেই তাকে কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। এই যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর অনেক সময় অনেক রকমের প্রভাব ফেলেছে, বাট স্টিল তিনি কিন্তু নিরলসভাবে কন্টিনিউয়াস বাংলাদেশের মানুষের যে মুক্তির লড়াই এটি করে গেছেন। একই সাথে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তার যে চ্যালেঞ্জ, তার যে নতুন কৌশল এবং তার যে ভিশন এবং প্ল্যান এগুলো কিন্তু মানুষকে তিনি জানিয়েছেন। যদি অনেক সময় অনেক হাস্যরস করেছে যে 2022 সালে যখন তিনি 27 দফা ঘোষণা করেন তখন রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা অনেকে বলার চেষ্টা করেছে যে এটা হাস্যকর, কারণ ইটস নট পসিবল টু কাম ব্যাক টু পাওয়ার, যে বাংলাদেশে হয়তো বিএনপি কখনো বা তারেক রহমান কখনো প্রত্যাবর্তন করতে পারবেন না। বাট তিনি এই অসম্ভব, মানুষের মধ্যে যে অসম্ভব চিন্তাটা ছিল সেটি বাংলাদেশের যে জুলাই বিপ্লব, বাংলাদেশের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা এবং এই উজ্জীবিত করার পরে কিন্তু বাংলাদেশের সম্ভব হয়েছে এবং আজকে বাংলাদেশ কিন্তু ফ্যাসিবাদ মুক্ত। এবং এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু তারেক রহমানের এই যে অব্যাহত লড়াই এটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে এবং তিনি আজকের 17 বছর পরে বাংলাদেশে ফিরছেন এবং এই মুক্ত আকাশে হয়তো নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটা নতুন সমাজ ব্যবস্থা বা নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলার সক্ষম হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে তারেক রহমানকে বহনকারী বাংলা